সকলকে ধন্যবাদ সালাম জানিয়ে আমাদের এই ভিডিওটি দেখার অনুরোধ করছি। আমাদের আজকের আয়োজনে থাকছে মুঘল সাম্রাজ্যের তৃতীয় ও চতুর্থ সম্রাট আকবর ও জাহাঙ্গীর সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। সেই সাথে কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। মুঘল সাম্রাজ্যের চতুর্থ শাসক সম্রাট জাহাঙ্গীর সিংহাসনে বসেন তার পিতা সম্রাট আকবরের মৃত্যুর পর ১৬০৫ সালের ২৪শে অক্টোবর। যেদিন তিনি সিংহাসনে বসেন সেদিন এই আগ্রা ফোর্টে আনন্দের জোয়ার বয়ে গিয়েছিল। মুঘল সাম্রাজ্যের রাজকীয় ইতিহাস জানানোর অংশ হিসেবে আজকে আমি আপনাদের দেখাবো সম্রাট আকবরের পুত্র সম্রাট জাহাঙ্গীরের বিলাসবহুল এক রাজপ্রাসাদ, তার স্বর্ণে মোড়ানো বাথটাব, কষ্টি পাথরে পৃথিবী বিখ্যাত এক সিংহাসন সহ আরও অনেক কিছু। আগ্রা ফোর্টের বিশাল গেট দিয়ে উঠে আসার পর শুরুতেই ডান সাইডে দেখতে পাওয়া যাবে জাহাঙ্গীর মহল। সম্রাট জাহাঙ্গীরের এই রাজকীয় প্রাসাদটি দেখার মতো। এত বড় প্রাসাদ সম্রাট শাহজাহানও তৈরি করতে পারেননি। এই অনিন্দ সুন্দর লাল বেলে পাথরের তৈরি বিলাসবহুল এক রাজপ্রাসাদ প্রথম দেখাতেই ভালো লেগে যাবে যে কারো। এই প্রাসাদটি এতই সুন্দর যে পর্যটকরা প্রাসাদটি দেখার সাথে সাথে ভিতরে যাওয়ার জন্য উন্মুখ হয়ে যায়। এই প্রাসাদের ইতিহাস বিখ্যাত বাইজি আনারকুলির নাচ দেখতেন সম্রাট আকবর এবং তার পুত্র শাহজাদা সেলিম দুজনেই। এই ভিডিওতে আনারকুলি ঠিক যে স্থানে মুঘল সম্রাটদের নাচ দেখাতেন সেই জায়গাটিতে দেখাবই, তার আগে দেখাবো শাহজাদা সেলিমের সেই স্বর্ণে মোড়ানো বাথটাব। আর আপনারা যে বাথটাবটি দেখতে পাচ্ছেন সেটি মূলত জাহাঙ্গীর বাথটাব। এই বাথটাবে সম্রাট জাহাঙ্গীর গোসল করতেন। সেই সময় বাথটাবটি এই জায়গায় ছিল না, গোসলখানাতেই ছিল, কিন্তু এখন পর্যটকদের সুবিধার জন্য এখানে এনে রাখা হয়েছে। এই বাথটাবের উচ্চতা ৫ ফিট, গভীরতা ৮ ফিট এবং চওড়া ২৫ ফিটের মতো হবে। আর এই বাথটাবে নামার সিঁড়ির ব্যবস্থা আছে। আর এই বাথটাবটি দেখে বোঝা যাচ্ছে যে এটা মুঘল সাম্রাজ্যের ছোঁয়া আছে। বিশাল আকারের এই বাথটাবটি জাহাঙ্গীর মহলের ঠিক সামনেই রাখা আছে। তবে ওই সময় এটি সম্রাট আকবরের মহলে যেখানে শাহজাদা সেলিম গোসল করতেন সেখানে স্থাপন করা ছিল, কিন্তু সম্রাট আকবরের এই প্রাসাদটি বর্তমানে নেই। জাহাঙ্গীর মহলের পাশে এই স্থান ছিল সম্রাট আকবরের বিশাল এক রাজপ্রাসাদ, যা ইংরেজদের গোলার আক্রমণে ধ্বংস হয়ে গেছে। ওই সময় এই আগ্রা ফোর্টের প্রতিটি ভবন থেকেই সোনা, পান্না, হিরে, জহরত, দামি আসবাবপত্র সহ সব কিছু লুট করে নিয়ে যায় ধূর্ত ইংরেজরা। লুট করে শাহজাদা সেলিমের বাথটাবের স্বর্ণগুলো খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি করে তার মামা মানসিং এই বাথটাবটি শাহজাদা সেলিমের উপহার দিয়েছিলেন। এটি কোনো সাধারণ বাথটাব ছিল না, এটি ছিল স্বর্ণ দিয়ে মোড়ানো গভীর ভালোবাসা, স্নেহের উপহার ছিল এই বাথটাব। বাথটাবটি দেখার পর একটু সামনে এগিয়ে গেলেই পাওয়া যাবে জাহাঙ্গীর মহলের প্রবেশের প্রধান ফটক। জাহাঙ্গীর মহলের এই গেটটিকে বলা হয় ওয়েলকাম গেট, অর্থাৎ সম্রাট যখন এই পাশ দিয়ে মহলের ভিতর প্রবেশ করতেন তখন এখানকার প্রহরীরা তাদের মুখ দিয়ে এক ধরনের আওয়াজ বের করে সম্রাট আগমনের বার্তা আশেপাশে সবাইকে পৌঁছে দিতেন। প্রধান ফটক দিয়ে প্রবেশ করার পর চোখের সামনে এমন অপূর্ব কারুকার্যময় অন্দরমহল চোখে পড়বে তা কোনোদিনও ভাবিনি। কি অপূর্ব রাজকীয় নকশা দিয়ে ঘেরা এখানকার সবগুলো মহল। মাঝখানের এই উঠানকে কেন্দ্র করে চারধারে যে বিলাসবহুল প্রাসাদগুলো গড়ে উঠেছে এর মধ্যে একটি রয়েছে ডাইনিং রুম, একটি লাইব্রেরি রুম, একটি সম্রাট জাহাঙ্গীরের বেডরুম এবং তার মা যোধাবাইয়ের মন্দির। এই অন্দরমহলটি মূলত সম্রাট জাহাঙ্গীরের রংমহল, অর্থাৎ এখানে রানী বাস করতেন। আর সেই সময় এই উঠানেই নাচ পরিবেশনের জন্য পাশের হেরেম থেকে সাজিয়ে আনা হতো আনারকলিকে। এটি কোনো সাধারণ উঠান না, এখানে নৃত্য পরিবেশন করতেন সেই আনারকলি, যার প্রেমে হাবুডুবু খেয়েছেন শাহজাদা সেলিম, যার অনেক ইতিহাস আজও মানুষের মুখে মুখে ঘুরে। এই বেডরুমেই সম্রাট জাহাঙ্গীর নূরজাহানকে বিয়ে করার পর বাসর করেছিলেন, অর্থাৎ জাহাঙ্গীরের সাথে বিয়ের পর এখানেই বাস করতেন রানী নূরজাহান। সম্রাট জাহাঙ্গীর ও নূরজাহানের বেডরুমটি নানা ধরনের নকশা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।
বেলে পাথরের গায়ে খোদাই করে কারিগররা এমন সব মনোমুগ্ধকর নকশা করেছেন যা নিজে চোখে না দেখলে বিশ্বাস হবে না। এখন সামনে যে কক্ষটি দেখতে পাচ্ছেন সেটি ছিল সম্রাট জাহাঙ্গীরের ডাইনিং রুম, আর তার পিছনে রয়েছে রান্নাঘর। পুরো রংমহলের কোনো কক্ষেই ছাদে রড ব্যবহার করা হয়নি। পাথরগুলো এমনভাবে আংটার মতো করে একটার সাথে একটা লাগিয়ে দেওয়া হয়েছে যা আজও আগের মতোই মজবুত রয়েছে। ডাইনিং রুমের পাশে এই কক্ষটি ছিল সম্রাট জাহাঙ্গীরের লাইব্রেরি। দেয়ালে যে তাকগুলো দেখা যাচ্ছে তাতে তিনি সাজিয়ে রাখতেন তার বই। পুরো লাইব্রেরি রুম এমন অসাধারণ নকশায় মোড়ানো ছিল। যেহেতু এই মহলে যোধাবাই থাকতেন তাই পুরো মহলটি হিন্দু স্থাপত্যে তৈরি। রাজস্থান ধাঁচে গড়া এই রাজকীয় নকশাগুলো ভ্রমণ পিয়াসুদের আজও মুগ্ধ করে। আর এই ভবনটি সম্রাট জাহাঙ্গীরের হাওয়াখানা। হাওয়াখানার ভিতরে এখন আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না, তবে বাইরের যে দৃশ্য তা এতটাই মনোমুগ্ধকর যা দেখলে যে কেউ অবাক হতে বাধ্য। ভিতরে যাওয়ার আগে হাওয়াখানার বাইরের দৃশ্যগুলো একটু দেখুন। এখানকার প্রতিটি দেয়ালই এমন অসাধারণ নকশায় মোড়ানো। হাওয়াখানার ভিতরে প্রবেশ করলে শুরুতেই চোখে পড়বে একটি ম্যাজিক উইন্ডো, আর সামনে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো ম্যাজিক উইন্ডো। এপাশ থেকে এরকম খোলামেলা মনে হলেও বাইরে থেকে এই জানালাটি বন্ধ মনে হবে। এখানে যে একটি জানালা আছে বাইরে থেকে দেখলে আপনি বুঝতেই পারবেন না। এবার দেখুন একই উইন্ডো কিন্তু ভিতর থেকে একরকম, বাইরে থেকে অন্যরকম। এর কারণে এটাকে ম্যাজিক উইন্ডো বলা হয়। মূলত নিরাপত্তার কথা বিবেচনা করেই এই জানালাটি এইভাবে বানানো হয়েছে। আর এই জানালার পাশেই যমুনা নদীর ধারেই রয়েছে সেই হাওয়া মহল। ওই যে দেখা যাচ্ছে ওই কক্ষটি হচ্ছে হাওয়া মহল, তার ওপারেই রয়েছে যমুনা নদী। এই নদী থেকেই ঠান্ডা হাওয়া বয়ে যেত, এখনও আসে। এই যে দেখুন এটাই হচ্ছে হাওয়া মহল। রাজকীয় এই হাওয়াখানা থেকে যমুনার শীতল বাতাস উপভোগ করতেন মুঘল সম্রাট জাহাঙ্গীর তো বটেই, পরবর্তীতে সম্রাট শাহজাহান এবং আওরঙ্গজেব সহ প্রত্যেকেই। আর এটা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত একটা কক্ষ। এর দেয়ালগুলো এমনভাবে ম্যাজিক্যাল পদ্ধতিতে তৈরি যে আপনি এক পাশের দেয়ালে মুখ দিয়ে কথা বলবেন, অন্য পাশের দেয়ালে একদম টেলিফোনের মতো কথা ক্লিয়ার শুনতে পাবেন। আর পুরাটা এখানে পানি যায় এবং এই যে পানি সাইড পানি থাকবে পানিটা পরে ঘর থেকে ঠান্ডা দেয়। Shahjahan had two daughters. One is Roshan Ara, second is Jahan Ara. Both daughters they know married. So उनके लिए पालकी पैलेस बनाया गया, डोली महल। এটা হচ্ছে রোশন আরা, একটা আগে বানাया गया वो जहां आरा के लिए। This is all gold that time. Now still is brass. আর সামনে যে প্যালেসটি দেখতে পাচ্ছেন এটাকে পালকি প্যালেস বলা হয়। এই প্যালেসটি সম্পূর্ণ স্বর্ণ দিয়ে মোড়ানো ছিল, আর এই প্যালেসটিতে শাহজাহান কন্যা রোশন আরা থাকতেন। আর এটা হচ্ছে আরেকটি পালকি প্যালেস যেটাতে থাকতেন শাহজাহানের আরেক কন্যা জাহানারা বেগম। আজও প্যালেসগুলো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আগের সেই রূপ যৌবন আজ আর নেই।
আর এই প্যালেসগুলো পার করে সামনে এগোতেই চোখে পড়ল সম্রাট জাহাঙ্গীরের সেই রাজকীয় সিংহাসন। কষ্টি পাথরের তৈরি পৃথিবীর একমাত্র এই সিংহাসনটি খাসমহলের সামনে সম্রাট যে জায়গায় বসিয়েছিলেন আজও সেখানেই আছে। শুধু ধ্বংস হয়ে গেছে সিংহাসন রাখা সেই প্রাসাদটি, অর্থাৎ এখন খোলা জায়গায় আকাশের নিচে সিংহাসনটি দেখা গেলেও জাহাঙ্গীরের সময় এখানে একটি প্রাসাদ ছিল। আর সম্রাট আকবর বসতেন এই মহলে। তিনি তার নবরত্নদের নিয়ে এই প্রাসাদেই মিটিং করতেন এবং এই মিটিং স্থানকে বলা হয় দেয়ানি খাস। সম্রাট জাহাঙ্গীর যখন ক্ষমতাপ্রাপ্ত হন তখন তিনি এই কষ্টি পাথরের সিংহাসনে বসতেন, আর সম্রাট জাহাঙ্গীরের প্রধানমন্ত্রী বসতেন এই শ্বেত পাথরের সিংহাসনে। মূলত 1602 সালে শাহজাদা সেলিম যখন এলাহাবাদ দুর্গ থেকে তার পিতা সম্রাট আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করে নিজেকে নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর নামে মুঘল বাদশা ঘোষণা করেন, তখন এই সিংহাসনটি তৈরি করা হয়, যার নাম তখ্ত জাহাঙ্গীর। সিংহাসনটি মূলত তিনি বেলজিয়াম থেকে আমদানি করেছিলেন, যার চারধারে ফার্সি লেখা ও ফুলের নকশাগুলো আজও অবিকল রয়েছে। পরে সম্রাট আকবরের মৃত্যুর পর শাহজাদা সেলিম যখন আনুষ্ঠানিকভাবে জাহাঙ্গীর নাম ধারণ করে মুঘল বাদশা ঘোষণা করেন, তখন এই সিংহাসনটি এলাহাবাদ থেকে এখানে আনা হয়। মিনা বাজার, এই মিনা বাজারে মেনলি হ্যান্ডিক্রাফট যে জিনিসপত্র আছে এখান থেকে মহিলারা বাজার বসাচ্ছে, যার যা মন এখান থেকে সব কিনতে পারবে। যার কারণে এটা বলছে মিনা মানে হ্যান্ডিক্রাফট, সেই হ্যান্ডিক্রাফট মিনা বাজার নিচে বাজার বসতো, এই সব জায়গায় সব কিছু কিনতে পারবে। আগ্রা ফোর্টে সম্রাট জাহাঙ্গীরের লাইব্রেরি রুম, বাথটাব, হাওয়াখানা, সিংহাসন সব আছে। নেই শুধু জাহাঙ্গীর, নেই মুঘল সাম্রাজ্যও। 1627 সালে মারা যান সম্রাট জাহাঙ্গীর। এরপর মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন তার পুত্র শাহজাদা খুররম তথা সম্রাট শাহজাহান। মুঘলদের ইতিহাস এই আগ্রা ফোর্টে ঠাসা। আপনি যখন এখানে আসবেন আর এসব ইমারতের দিকে তাকিয়ে থেকে এর পিছনের গল্পগুলো কল্পনা করবেন, কেবল তখনই হারিয়ে যাবেন এক অন্য জগতে, যে জগৎ আপনাকে হারানোর বেদনায় কাঁদাবে। আজ এ পর্যন্তই। সকলকে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আর একটি নতুন এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।